ছাত্রছাত্রীরা, আমি অরিত্র স্যার ছায়া প্রকাশনীর এই স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার 4.5 অর্থাৎ মিশ্রণের উপাদানের পৃথকীকরণের একটি টপিক মিশ্রণের উপাদানের পৃথকীকরণ এবং বিয়োজি ফানেল নিয়ে আলোচনা করব। তবে আমি তোমাদের রেকমেন্ড করব এই ক্লাস চলাকালীন তোমরা ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ এবং ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ শিক্ষক এই বই দুটি তোমাদের সাথে অবশ্যই রেখো। এর ফলে বিষয় সংক্রান্ত বিভিন্ন কনসেপ্টগুলো তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আমাদের চারপাশে আমরা যেসব পদার্থ দেখতে পাই তাদের অধিকাংশই কিন্তু মিশ্র পদার্থ। এছাড়া আমরা পরীক্ষাগারে যেসব পদার্থ তৈরি করি সেই পদার্থগুলিও কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মিশ্র পদার্থ হিসেবেই পাওয়া যায়। তাহলে প্রশ্ন হলো, মিশ্র পদার্থ বলতে কি বোঝা যায়? আগে সেটা জেনে নেওয়া যাক। মিশ্র পদার্থ হলো সেই সব পদার্থ যেখানে দুই বা তার বেশি মৌলিক বা যৌগিক পদার্থ যে কোনো ওজন অনুপাতে মিশে থাকে এবং সেই মিশ্র পদার্থের মধ্যে প্রত্যেকটি উপাদান কণা বা পদার্থের নিজস্ব ধর্মগুলো বজায় থাকে, তাদেরই কিন্তু আমরা বলি মিশ্র পদার্থ। এখন প্রশ্ন হলো যে এই মিশ্র পদার্থ থেকে তাদের উপাদান কণাগুলোকে পৃথক করার দরকার কেন? কেনই বা আমরা মিশ্রণ থেকে এদের পৃথক করব? তাহলে চলো আগে জেনে নেওয়া যাক যে মিশ্রণের উপাদানগুলোকে পৃথক করার মূল উদ্দেশ্যগুলো কি কি। তাহলে ছাত্রছাত্রীরা, তোমরা যেটা এখানে প্রথম পয়েন্টেই দেখতে পাচ্ছ যে কোনো অবিশুদ্ধ নমুনা থেকে, সেটা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কোনো পদার্থ হতে পারে বা পরীক্ষাগারে বা কারখানায় তৈরি কোনো নমুনাও হতে পারে, সেখান থেকে যদি আমরা অপ্রয়োজনীয় বা ক্ষতিকারক উপাদানগুলিকে আলাদা করতে চাই তবে কিন্তু আমাদের এই অধ্যায় থেকে জ্ঞান লাভ করা দরকার। যেরকম আমরা দৈনন্দিন জীবনে যে ভাত খাই সেটা কি থেকে তৈরি হয়? চাল থেকে। তোমরা অবশ্যই দেখে থাকবে চাল, ডাল ইত্যাদি যেসব দানা শস্যগুলো আমরা পাই তার মধ্যে কিন্তু বেশিরভাগ সময় কাঁকড় থাকে। যেমন দেখো, এই হচ্ছে একটা চাল এবং এর মধ্যে এই রকম কাঁকড়ের কণা কিন্তু মিশে থাকে। এই কাঁকড়ের কণাগুলো মিশে থাকলে তা যেরকম খাদ্যের স্বাদেরও পরিবর্তন ঘটায় এবং অনেক ক্ষেত্রে সেগুলো কিন্তু আমাদের দেহের পক্ষে ক্ষতিকরও হয়ে যায়। তার জন্য আমাদের এই চাল, ডাল ইত্যাদি দানাশস্যর থেকে এই কাঁকড় জাতীয় অশুদ্ধিগুলোকে কিন্তু দূর করার প্রয়োজন হয়। এছাড়া আমাদের খাবারে একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান কি হচ্ছে নুন। তোমরা জানো নুন কোথা থেকে পাওয়া যায়? নুনের প্রধান উৎস কিন্তু হচ্ছে সমুদ্রের জল। তোমরা এটা অবশ্যই জানো, সমুদ্রের জল কিন্তু নোনতা স্বাদের হয়। কি করা হয় জানো? বড় বড় ভেরি বা ছোট ছোট পুকুরের মধ্যে সমুদ্রের জলকে জমা করা হয়, সূর্যের আলোতে সেইখান থেকে জলকে বাষ্পীভূত করে আমরা নুন পাই। অর্থাৎ এখানেও কিন্তু আমরা একটা মিশ্রণ থেকে তার উপাদানগুলোকে পৃথক করার একটি পদ্ধতিকে কাজে লাগাই। তাহলে উদ্দেশ্য নম্বর 1 বা পয়েন্ট নাম্বার 1 যেটা তোমাদের মাথায় রাখতে হবে যে অবিশুদ্ধ পদার্থ থেকে তাদের অপ্রয়োজনীয় বা ক্ষতিকারক অশুদ্ধিগুলোকে দূর করার জন্যে আমরা মিশ্রণ থেকে তার উপাদান কণাগুলিকে পৃথক করব। ঠিক আছে? দ্বিতীয়ত, ওষুধ শিল্পে বা ভারী রাসায়নিক শিল্পে আমরা কিন্তু মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করে থাকি। কীরকম ব্যাপারটা? ধরো আমি একটা ওষুধ বানাবো, সেই ওষুধটা বানানোর জন্য আমি এ নিয়েছি এবং তার সাথে বিকে নিয়েছি। এদের রাসায়নিক বিক্রিয়ায় আমি একটি ওষুধ সি পেয়েছি। এখন তোমাদের কি মনে হয়, আমরা কি সবসময় বিশুদ্ধ সিকেই পাবো? অধিকাংশ কিন্তু ক্ষেত্রেই এই কাণ্ডটি ঘটে না। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমরা সিকে তো পাই, তার সাথে অবিকৃত বা অবিক্রিয়াজাত এ এবং বিকেও আমরা একটি মিশ্রণ হিসেবে পেয়ে থাকি। এরপর সেই মিশ্রণ থেকে বিশুদ্ধ সিকে আলাদা করে আনার জন্য আমাদের কিন্তু মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করার দরকার হয়ে পড়ে। তাহলে কি জানলাম আমরা এখান থেকে? যে ওষুধ শিল্পে বা ভারী রাসায়নিক শিল্পে বিভিন্ন বিক্রিয়ার পরে এক একটি করে আমরা মিশ্রণ পেয়ে থাকি এবং এই মিশ্রণগুলি থেকে আমাদের যে পদার্থটিকে দরকার বা আমাদের চাহিদা অনুসারে আমরা পদার্থগুলিকে পাওয়ার জন্য সেই মিশ্রণ থেকে তার উপাদান কণা অর্থাৎ মৌল বা যৌগগুলোকে আলাদা আলাদা করে থাকি। তৃতীয়ত, এই জিনিসটি আমি আগেও তোমাদের সাথে আলোচনা করেছি,
আমাদের একটি নিত্য প্রয়োজনীয় জিনিস হলো খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড আমরা পাই কোথা থেকে? না সমুদ্রের জল থেকে। সমুদ্রের জল অলরেডি নোনতা, আমি তোমাদের আগেই বলেছি। এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে একটি বিশাল এরিয়ার মধ্যে সমুদ্রের জলকে আবদ্ধ করা হয়েছে, তারপরে সূর্যের আলোর মাধ্যমে সেইখান থেকে জলকে শুকিয়ে আমরা নুন পেয়েছি। তো এটাও কিন্তু একটা মিশ্রণের উপাদানের পৃথক করে আলাদা আলাদা জিনিস পাওয়ার একটা প্রকৃষ্ট উদাহরণ, যেখানে নুন জল যেটি একটি মিশ্রণ, সেখান থেকে আমরা তার একটি উপাদান লবণকে পৃথক করে বিশুদ্ধ লবণ এখানে কিন্তু আমরা তৈরি করতে পারছি। এবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত পেট্রোল, ডিজেল, কেরোসিন, সিএনজি এগুলো ছাড়া তো আজকালকার দিনে আমরা চলতেই পারবো না। গোটা পৃথিবী এদের ওপর দাঁড়িয়ে। এই যে পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলো আমরা পাই কোথা থেকে? এগুলো আমরা পাই পেট্রোলিয়াম বা খনিজ তেল থেকে। আচ্ছা, তোমরা কখনো ভেবে দেখেছো যদি আমরা শুধুমাত্র সেই অপরিশোধিত খনিজ তেল যেটা আমরা খনি থেকে বা বিভিন্ন সমুদ্রের তলা থেকে পাই, সেটা নিয়ে যদি আমরা একটি গাড়ির মধ্যে দিয়ে দিই, সেই গাড়ি কি চলবে? কখনোই নয়। অর্থাৎ এই যে পেট্রোলিয়াম বা খনিজ তেল, এটা কিন্তু একটি মিশ্র পদার্থ। এর মধ্যে পেট্রোল রয়েছে, ডিজেল রয়েছে, কেরোসিন রয়েছে, সিএনজি রয়েছে, অনেক কিছু রয়েছে। তাহলে বিভিন্ন ব্যবহারের অনুযায়ী বা আমাদের চাহিদা অনুযায়ী এই পেট্রোলিয়াম থেকে আমাদের পেট্রোলকে আলাদা করতে হয়, ডিজেলকে আলাদা করতে হয়, কেরোসিনকে আলাদা করতে হয়। তো এখানেও তোমরা বুঝতেই পারছো যে একটি মিশ্রণ থেকে তার উপাদানগুলিকে পৃথক করা কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখে নেব যে কি কি উপায় বা কি কি প্রক্রিয়ার মাধ্যমে একটা মিশ্রণ থেকে আমরা তার উপাদানগুলোকে আলাদা আলাদা করতে পারি। কোনো মিশ্রণের থেকে তার উপাদানগুলিকে আলাদা করার জন্য আমাদের কয়েকটি জিনিস মাথায় রাখতে হয়। সেটা কি? যে পদার্থটিকে আমরা আলাদা করতে চাইছি তার কিছু ভৌত ধর্ম, যেমন হচ্ছে সেই আলাদা করা পদার্থটির গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা মানে সেই উপাদানটির কোনো কিছুর মধ্যে মিশে যাওয়া বা দ্রবীভূত হওয়ার ক্ষমতা। এছাড়া উদ্বায়িতা মানে কি? উদ্বায়িতা মানে আমি একটা জিনিসকে যদি এমনি রেখে দিই, তাহলে সেটা আস্তে আস্তে বাতাসে কিরকমভাবে মিশে যাচ্ছে, দ্রুত মিশে যাচ্ছে নাকি খুব ধীরে ধীরে সেটা বাতাসে ছড়িয়ে পড়ছে। তোমরা দেখে থাকবে যে কেরোসিন, পেট্রোল, ডিজেলকে যদি আমরা এমনি খোলা বাতাসে রেখে দিই, কিছুক্ষণ পরে সেটা বাতাসে উড়ে যায়। এই ধর্মটি কিন্তু উদ্বায়িতা, সেটাও আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া হচ্ছে তার ঘনত্ব। এই ঘনত্ব পয়েন্টটা কিন্তু তোমরা মনে রাখবে, আমরা কিছুক্ষণ বাদেই ঘনত্ব নিয়ে অনেক আলোচনা করব। তো এই রকম কিছু ভৌত ধর্ম আমাদের মাথায় সবসময় রাখতে হবে। তারপরে দেখো, এই ভৌত ধর্মগুলোর উপর ভিত্তি করে আমরা যখন আলাদা করি, তার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। কি কি সেই পদ্ধতি একটু জেনে নেওয়া যাক। যেমন দেখো, আমাদের কাছে রয়েছে কেলাসন পদ্ধতি, আমাদের কাছে রয়েছে পাতন পদ্ধতি, আংশিক পাতন পদ্ধতি, ঊর্ধ্বপাতন পদ্ধতি বা ক্রোমাটোগ্রাফি পদ্ধতি। এই পদ্ধতিগুলো যেখানে মেনশন করা রয়েছে, এছাড়াও কিন্তু বহু পদ্ধতি রয়েছে। যেমন ধরো আশ্রাবণ, পরিশ্রাবণ ইত্যাদি। এর মধ্যে কিছু কিছু পদ্ধতি তোমরা ক্লাস 6-এ, 7-এ বা 8-এও পড়ে এসেছো। কিন্তু ক্লাস 9-এর এই অধ্যায়ে আমরা যেসব পদ্ধতিগুলো নিয়ে বেশি আলোচনা করব, সেগুলো হচ্ছে কি পাতন, আংশিক পাতন এবং সেপারেটরি ফানেল বা বিওজি ফানেলের সাহায্যে পৃথককরণ। তাহলে চলো আজকের এই ভিডিওতে আমরা পৃথককরণ করব বিওজি ফানেল বা সেপারেটরি ফানেলের মাধ্যমে। তাহলে এখন আমরা জানব বিওজি ফানেল বা সেপারেটরি ফানেলের মাধ্যমে। নামের থেকেই যেমন তোমরা বুঝতে পারছো, সেপারেটরি ফানেল অর্থাৎ যার মাধ্যমে আমরা সেপারেট করি বা কিছু সেপারেটেড সিস্টেমকে এর মধ্যে রেখে আমরা আলাদা করতে পারি। তাহলে এখন আমরা জেনে নিই কীভাবে সেপারেটরি ফানেলের নীতি কাজ করে। ধরো তুমি একটি বিকারে বা একটা পাত্রের মধ্যে কিছুটা জল এবং তেল নিয়েছো। এটা তোমরা অবশ্যই দৈনন্দিন জীবনে দেখে থাকবে যে তেলে জলে কিন্তু মেশে না, জল সবসময় নিচে থাকে, তার উপরে তেল ভাসে। কেন এমন হয়? কারণ জল এবং তেলের ঘনত্ব কিন্তু আলাদা। জল তেল অপেক্ষা বেশি ঘন হওয়ায় জল নিচে থাকে এবং তেল হালকা বা তেলের ঘনত্ব কম হওয়ায় তেল ওপরে ভাসে। যদি তুমি এদের একটা চামচ বা কিছু দিয়ে মিশিয়ে দেওয়ার চেষ্টাও করো, তাহলে দেখবে যে তেলে জলে কিছুক্ষণের জন্য মিশে গেল,
কিন্তু আবার এরা 5 মিনিট তুমি আলাদা করে স্থিরভাবে রেখে দাও, আবার দেখবে সেই যেকে সেই হয়ে গেছে। জল নিচে আলাদা স্তর গঠন করেছে, তেল ওপরে আলাদা স্তর গঠন করেছে। তাহলে এই ঠিক অবজারভেশনগুলো তুমি যাদের যাদের ক্ষেত্রে দেখতে পাবে, মানে কি, যেসব দুটি পদার্থের ঘনত্ব আলাদা এবং যারা একে অপরের সাথে মেশে না, তাদেরকে তুমি সেপারেটরি ফানেলের মাধ্যমে কিন্তু আলাদা করতে পারবে। দেখো এখানে লেখাও আছে ঠিক তাই, সাধারণত ভিন্ন ঘনত্ব বিশিষ্ট। আমি যেসব জায়গাগুলো আন্ডারলাইন করব সেই পয়েন্টগুলো কিন্তু তোমরা ভালো করে দেখবে, কারণ এগুলোই সায়েন্টিফিক টার্ম এবং এই টার্মগুলোই আমরা চাই যে তোমরা পরীক্ষার খাতায় লিখে আসো। তাহলে দেখো কি দেখাচ্ছে এখানে, ভিন্ন ঘনত্ব বিশিষ্ট দুটো যে পদার্থ, দুটো বা তিনটে যাই হোক না কেন, তাদের প্রত্যেকের ঘনত্ব আলাদা আলাদা হতে হবে এবং পরস্পরের সাথে মেশে না এমন দুটি তরলের, যেমন আমি তোমাদের বললাম তেল জল। আমি তোমাদের আরও একটা উদাহরণ দিতে পারি, যেমন ধরো তেল এবং জল এবং ক্লোরোফর্ম, এরাও কিন্তু পরস্পরের সাথে মেশে না। তাহলে ভিন্ন ঘনত্ব বিশিষ্ট এবং পরস্পরের সাথে মেশে না এমন দুটি তরলের মিশ্রণকে তুমি যদি কিছুক্ষণ স্থিরভাবে রেখে দাও, তাহলে দেখবে যে বেশি ঘনত্বের অর্থাৎ ভারী তরলটি নিচে এসে গেছে আলাদা স্তর গঠন করে এবং কম ঘনত্বের বা হালকা তরলটি ওপরে আলাদা স্তর গঠন করে রয়েছে। এই রকম কোনো মিশ্রণকে যদি তুমি বিওজি ফানেলে ঢালো, তারপরে কিন্তু এদেরকে তুমি খুব সহজেই পৃথক করতে পারো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে বিওজি ফানেল দেখতে কিরকম, বা বিওজি ফানেলের মাধ্যমে কিভাবেই বা আমি এদের আলাদা আলাদা করব। তাহলে চলো বিওজি ফানেলের গঠন এবং কার্যপ্রণালী এবার আমরা দেখে নিই। ছাত্রছাত্রীরা, এইখানে তোমরা যে যন্ত্রটিকে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বিওজি ফানেল। বিওজি ফানেল আর কিছুই না, এই রকম চোঙাকৃতি এবং একটি গোলকাকার দেখতে কাচের তৈরি বিশেষ ফানেল। এর মাথায় তোমরা দেখতে পাচ্ছ একটি ঢাকনা রয়েছে। এই ঢাকনাটিকে আমরা খুলে এর মধ্যে একটি অমিশ্রণীয় দুটি ভিন্ন ঘনত্ব বিশিষ্ট এবং পরস্পর মেশে না এরকম তরল মিশ্রণ ঢালতে পারি। ঢালার পরে এইখানে তোমরা আরেকটা স্পেশাল অংশ দেখতে পাচ্ছ, এই অংশটিকে বলা হয় স্টপকক। এইটা কিরকম জিনিস, আমরা আমাদের বাড়িতে বেসিনের যে কল ইউজ করি এটাও কিন্তু অনেকটা সেই রকম। আমরা কি করি, বাড়ির বেসিনের কল খুলে দিলে তার মধ্যে থেকে জল পড়ে, আবার সেই কলটাকে যখন আমরা উল্টো দিকে ঘুরিয়ে বন্ধ করে দিই, জল পড়া বন্ধ হয়ে যায়। এই স্টপককের কাজও কিন্তু ঠিক তাই। এই স্টপকক যখন আমরা খুলে দেব, তখন এই ভেতরে থাকা তরল নিচ থেকে বেরিয়ে আসবে, আবার স্টপকক যখন বন্ধ করে দেব, ভেতরে থাকা তরল ভেতরেই থেকে যাবে, তরল আর বাইরে বেরিয়ে আসবে না। তাহলে এই পাত্রের মধ্যে বা এই বিওজি ফানেলের মধ্যে যদি আমরা একটি মিশ্রণ ঢালি, কিরকম মিশ্রণ আবার বলছি, ভিন্ন ঘনত্ব বিশিষ্ট দুই বা তার বেশি রকমের তরল এবং যারা পরস্পর মেশে না, এই পয়েন্টগুলো কিন্তু বারবার আমি তোমাদের বলছি, মনে রাখবে, এই পয়েন্টগুলোই তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে। তাহলে এইরূপ মিশ্রণকে যদি আমরা বিওজি ফানেলের মধ্যে রেখে এই রকম স্ট্যান্ডের মধ্যে 5 মিনিট কি 10 মিনিট বা প্রয়োজন অনুযায়ী যদি স্থিরভাবে রেখে দিই, তাহলে কি দেখব, দেখব যে ভারী তরলটি, ভারী মানে বেশি ঘনত্বের তরলটি নিচে জমা হয়ে গেছে, আলাদা স্তর গঠন করেছে, এবং হালকা তরল, হালকা মানে কম ঘনত্বের তরলটি ওপরে নিজের মতো করে আলাদা স্তর তৈরি করেছে। এখানেও তোমরা তাই দেখতে পাচ্ছ। আমি যদি এই ছবিটিকে একটু বড় করি তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে, যেমন দেখো এইখানে, এই দেখো এইখানে এই একটা আলাদা স্তর তৈরি হয়েছে, আর এইখানে এইরকমভাবে আলাদা একটা স্তর তৈরি হয়েছে। এইবারে যখন এরকমভাবে মিশ্রণের উপাদানগুলো আলাদা আলাদা স্তরে জমা হয়ে গেল, এই সময় আমি কি করব, এই সময় আমি স্টপককটাকে খুলে দেব। অবশ্যই তার আগে এই পাত্রের মুখের নিচে আমাকে একটা বিকার বা অন্য আরেকটা পরিষ্কার পাত্র বসাতে হবে। এবার যেই আমি স্টপকক খুলে দেব, এখান থেকে ফোঁটা ফোঁটা করে নিচের ভারী তরলটা পড়ে যাবে। এই সময় আমাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে যখনই ওপরের হালকা তরলটা এই মুখামুখে চলে আসবে, তখনই আমি স্টপককটাকে বন্ধ করে দেবো। তাহলে কি হলো, যত ভারী তরল ছিল সেটা এইখানে পাত্রের মধ্যে জমা হয়ে গেল এবং এখন এই সেপারেটরি ফানেলের মধ্যে কেবলমাত্র আমার ওপরের হালকা বা কম ঘনত্ব বিশিষ্ট তরলটাই রয়েছে।
আমি এবার কি করব, এই পাত্রটাকে সরিয়ে দেব, অন্য আরেকটা নতুন পরিষ্কার পাত্র এনে এখানে বসাবো এবং আবার স্টপকক খুলে দিলে ওপরের হালকা তরলটা আমার আলাদা পাত্রে জমা হয়ে যাবে। তাহলে এই হচ্ছে সেপারেটরি ফানেলের সম্পূর্ণ কার্যাবলী। এখন প্রশ্ন আসে যে তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা এই সেপারেটরি ফানেল ব্যবহার করতে পারবো, বা এর কি কিছু উদাহরণ আছে? অবশ্যই আছে। এর উদাহরণ হচ্ছে জল এবং পারদ। পারদ তোমরা জানো একটা ধাতু, কিন্তু তরল, এবং জলও একটা তরল। পারদে আর জলে মেশে না, কিন্তু তোমার কাছে ধরো এমন একটা নমুনা এসছে যেখানে পারদের মধ্যে কিছুটা পরিমাণ জল রয়ে গেছে, বা এমন একটা নমুনা এসছে যেখানে জলের মধ্যে কিছু পরিমাণ পারদ রয়ে গেছে। তাহলে তুমি আলাদা করবে কি করে? তুমি কি করবে, সেই মিশ্রণটাকে নেবে, নিয়ে সেপারেটরি ফানেলে ঢেলে দেবে। ঢেলে দেওয়ার পরে 5 মিনিট অপেক্ষা করবে। পারদ যেহেতু জলের থেকে ভারী, তাই জন্য পারদ নিচে জমা হবে আর জল ওপরে আলাদা লেয়ার করে জমা হবে। এরপরে তুমি এই সেপারেটরি ফানেলের নিচে একটি পরিষ্কার বিকার ধরবে, স্টপকক খুলে দেবে, তাহলে সমস্ত পারদ আস্তে আস্তে সেইখানে জমা হবে। যেই জল এই স্টপককের মুখের কাছে আসবে, সঙ্গে সঙ্গে তুমি স্টপকক বন্ধ করে দিলে, তাহলে সমস্ত পারদ নিচে এসে গেল, আলাদা হয়ে গেল। তুমি এখন বিকারটাকে সরিয়ে নাও, অন্য একটা পরিষ্কার বিকার এখানে আনো, স্টপকক আবার খুলে দাও, তাহলে সমস্ত জল তোমার আবার নতুন পাত্রে গিয়ে জমা হবে। এইভাবে আমরা জল ও পারদের মিশ্রণকে আলাদা করতে পারি। আর উদাহরণ কি, পেট্রোল ও জল। পেট্রোলও তো একরকম তেলই, তাই না? তো আমি যেরকম আগে উদাহরণ জল এবং তেলের দিয়েছিলাম, ঠিক সেরকমভাবেই পেট্রোল ও তেলকেও আমরা আলাদা পেট্রোল ও জলকেও আমরা আলাদা করতে পারবো। এছাড়া ক্লোরোফর্ম ও জল ইত্যাদি মিশ্রণ, তোমাদের খালি একটা জিনিস মাথায় রাখতে হবে, তাদের ঘনত্ব আলাদা হতে হবে এবং তারা যেন পরস্পর না মিশে যায়। এই দুটো শর্ত যদি যে কোনো মিশ্রণ মিট করে, তাহলেই তাদের আমরা সেপারেটরি ফানেলের মাধ্যমে আলাদা করতে পারবো। এবার তাহলে পরবর্তী প্রশ্ন আসে যে এমন কি কোনো অবস্থা আছে বা এমন কি কোনো মিশ্রণ আছে যেসব ক্ষেত্রে আমরা সেপারেটরি ফানেল ব্যবহার করতে পারবো না? অবশ্যই আছে। তাহলে দেখো, প্রথম পয়েন্ট এখানে সেপারেটরি ফানেলের সীমাবদ্ধতা কি বলছে, যে মিশ্রণের উপাদান তরলগুলি যদি পরস্পরের সাথে বিক্রিয়া করে যায়, তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে সেপারেটরি ফানেল ব্যবহার করতে পারবো না। ব্যাপারটা কীরকম, তুমি ধরো দুটো তরল ঢাললে, তাদের মধ্যে একটা বেশি ঘনত্বের একটা কম ঘনত্বের, ঠিক আছে, পরস্পর মেশে না, তাও ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে যে রাসায়নিক সংযোগ বা তাদের মধ্যে যে সংযোগটা হচ্ছে, সেই সংযোগে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটছে, একটা নতুন পদার্থ তৈরি হচ্ছে। এই রকম ক্ষেত্রে নতুন যে পদার্থটা তৈরি হলো তার রাসায়নিক ধর্ম, তার কিছুই তো আমরা জানি না। তাহলে সেই সব ক্ষেত্রে কি আমরা সেপারেটরি ফানেল ব্যবহার করতে পারবো? পারবো না। তার মানে যদি দুটো পদার্থ একে অপরের মধ্যে বিক্রিয়া করে ফেলে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেপারেটরি ফানেল ব্যবহার করা যায় না। দ্বিতীয় উদাহরণ কি, দ্বিতীয় সীমাবদ্ধতা হচ্ছে যদি দুটো তরল পরস্পরের মধ্যে আংশিকভাবেও মিশ্রিত হয়, সম্পূর্ণ নয়, আংশিক। এমন দেখা গেল যে তুমি 100 ml একটা পদার্থ এ নিলে, 100 ml আরেকটা পদার্থ মানে তরল বি নিলে, এবং এদের তুমি সেপারেটরি ফানেলের মধ্যে এদের মিশ্রণটাকে ঢাললে। এরা যদি পরস্পরের মধ্যে আংশিকভাবেও মিশ্রিত হয়, তখন তুমি যে নিচে প্রথমে তরল এটাকে পাবে, সেটা কি বিশুদ্ধ এ পেলে? একদম না, তার মধ্যে কিন্তু কিছু পরিমাণ বি মিশে রয়েছে। ঠিক একইভাবে তুমি যখন সেকেন্ড টাইম পদার্থ বিটাকে কালেক্ট করলে, তার মধ্যে কি তুমি বিশুদ্ধ পদার্থ বি পেলে? একদম না, তার মধ্যেও কিন্তু কিছু পরিমাণ এ মিশে রয়েছে। অর্থাৎ যদি দুটো তরল পরস্পরের মধ্যে আংশিকভাবেও মিশ্রিত হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা সেপারেটরি ফানেল ব্যবহার করে তাদের সম্পূর্ণরূপে আলাদা করতে পারবো না। তৃতীয় কারণ কি বলছে, তৃতীয় সীমাবদ্ধতা, যদি মিশ্রণের উপাদান তরলগুলি পরস্পরের সংস্পর্শে কোলয়েড তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে কোলয়েড কি? কোলয়েড হচ্ছে পদার্থের একটা বিশেষ অবস্থা, যেটা তোমরা অলরেডি জানো, যেখানে একটি পদার্থের বা একটি তরলের মধ্যে অপর তরলের কণাগুলি প্রলম্বিত অবস্থায় থাকে। প্রলম্বিত অবস্থা মানে তাদের যদি তুমি দীর্ঘক্ষণ রেখেও দাও, তারা আলাদা আলাদা করে স্তর গঠন করবে না। তাহলে যদি তারা আলাদা আলাদা স্তরই গঠন না করে, তাহলে কিভাবে তাদের আমি আলাদা করব, তাই না? আমাদের এই সেপারেটরি ফানেলের মূল ধর্মই তো ছিল সেটা, যে ভারী বা বেশি ঘনত্বের তরল নিচে থাকবে, হালকা ঘনত্বের তরল বা হালকা তরলটি ওপরে থাকবে। তাহলে সেটা যদি তৈরিই না হয় দুটো স্তর, তাহলে তো আমরা আলাদা করতেই পারবো না। অর্থাৎ
যদি সেক্ষেত্রে মিশ্রণের উপাদানগুলি কোনো কোলয়েড তৈরি করে, বা সহজ কথায় বললে তারা যদি কোনো আলাদা আলাদা স্তর গঠন না করে, তাহলে তাদের আমরা সেপারেটরি ফানেলের মাধ্যমে পৃথক করতে পারবো না। তাহলে আমরা আজকে এতদূর কি কি শিখলাম, যে পদার্থের উপাদানগুলিকে আমরা কেন পৃথক করব বা পৃথক করার উদ্দেশ্য কি, কোন কোন ক্ষেত্রে আমাদের এই আলাদাগুলো বা পৃথক করার দরকার হয়ে থাকে, এই পৃথককরণের জন্য কোন কোন জিনিসগুলোকে আমরা মাথায় রাখবো, পৃথক করার জন্য কি কি উপায় রয়েছে, সেই উপায়গুলোর মধ্যে থেকে একটা হচ্ছে বিওজি ফানেলের ব্যবহার বা সেপারেটরি ফানেলের ব্যবহার। সেই ব্যবহারের মধ্যে আমরা জানলাম কি সেপারেটরি ফানেল দেখতে কীরকম হয়, পদার্থ বা মিশ্রণের কোন ধর্ম অর্থাৎ কীরকম না ঘনত্ব এবং তাদের আলাদা হওয়া বা আলাদা স্তর গঠন করার ধর্ম, এই রকম ধর্ম থাকলে তবে গিয়েই আমরা সেপারেটরি ফানেলের মাধ্যমে তাদের পৃথক করতে পারবো। কিছু উদাহরণ আমরা দেখলাম এবং সেই সাথে সাথে সবশেষে আমরা দেখলাম যে সেপারেটরি ফানেলের সীমাবদ্ধতা বা কোন কোন কেসে আমরা সেপারেটরি ফানেল ব্যবহার করতে পারবো না। ভৌতবিজ্ঞান বিষয় সংক্রান্ত এই রকম আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই ক্লিক করে দাও। এর ফলে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান যাবে। এছাড়া আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।